কেমন পরিবেশ দেখছেন সেই নির্বাচনের আসলে, বা রাজনৈতিক মেরুকরণ কেমন হতে পারে নির্বাচনে? উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের রেফারেন্সই দিতে হয়। প্রথমে তিনি বলেছিলেন যে যারা নির্দোষ আওয়ামী লীগের, তারা যেহেতু প্রতীক নাই, রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হচ্ছে না, সুতরাং আওয়ামী লীগের যারা নির্দোষ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এটাতে তারা আশান্বিত হয়েছে, নানাভাবে ধরেন আলোচনা আসছে। এদিকে তিনি আবার আর একটা কারেকশন দিছে যে আপনার আওয়ামী লীগের তো সামনে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, এটাও তো দেখতে হবে। আবার চিফ প্রসিকিউটর তো বলেই দিল যে এটা তদন্ত হচ্ছে, আওয়ামী লীগের বিচারের বিষয়টা তদন্ত হচ্ছে। তার মানে আমরা ধরে নিতে পারি ট্রাইব্যুনালের আইনটি এমন আইন যে অডিও ভিডিও, কানে শোনা, চোখে দেখা, সব রকমের সাক্ষী, সুপিরিয়র রেসপন্সিবল সব সাক্ষী গ্রহণযোগ্য, রাজসাক্ষী গ্রহণযোগ্য। সুতরাং ট্রাইব্যুনালে কারো কেস গেলে সরকার না চাইলে বেরোনো সম্ভব না, বিচার বিভাগ না চাইলে বেরোনো সম্ভব না। তার মানে আমি ধরে নিতে পারি ওই স্থানীয় সরকার নির্বাচনের আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, আমি এটা ধরে নিতে পারি। এখন নিষিদ্ধ হলে পরিস্থিতিটা কী দাঁড়াবে? সুতরাং আমি বলবো ইলেকশন কমিশন কিন্তু অনেকগুলো কাজ করবে, ইতিমধ্যে বলেছে, একদিন বলেছে যে ইলেকশন কমিশনের একজন বললেন যে নির্বাচন আমরা অক্টোবরের আগেই আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে। হ্যাঁ, আমার ধারণা হয়ে যাচ্ছে, কারণ তদন্ত তো চলছে, তদন্ত ট্রাইব্যুনাল তদন্ত বেশি দিন লাগবে না। হ্যাঁ, তদন্ত তো হবে। তো এখন আমার বক্তব্য হচ্ছে, ধরেন ভোটার 18 বছর বয়স হলেই ভোটার হতে পারবে, এবং অনেকের এনআইডিতে ছবি চেনা যায় না, অমুক চেনা যায় না, এগুলো চেঞ্জ হবে। তবে তা কারোর নাম চেঞ্জ হবে না, বয়স চেঞ্জ হবে না, এটা বলছে। হ্যাঁ, তো এখন ধরেন এই যে অনেকগুলো করছে, কিন্তু একটা জিনিস কিন্তু আমি পাইনি, ক্লিয়ার হয়নি, আরপিও সংশোধনের কথা বলে নাই। আমার মনে হয় যে নির্বাচনে আরপিওতে বলা উচিত কে নির্বাচন করতে পারবে, কে করতে পারবে না, এবং কার নির্বাচনের বৈধ হবে, কার ক্যান্ডিডেটস আর বৈধ হবে না। আরপিওতে যদি এটা বিস্তারিত লিখে দেয় তাহলে নির্বাচনটা আমার মনে হয় আছে যে কারা আসলে নির্বাচন করতে পারবে না, সেটা যেটা আছে ধরেন আছে, যেমন আছে ধরেন একটা ফৌজদারি অপরাধ, শরীফ ভাই পলিটিশিয়ান, ফৌজদারি অপরাধ আইন মামলা হলেও তিনি ইলেকশন করতে পারবেন যতক্ষণ পর্যন্ত দণ্ড না হবে। তো সুতরাং আপনাকে ক্লিয়ার করতে হবে। ধরেন আওয়ামী লীগের লোকজন এমন, ধরেন জানাজা যায় সেখানে কয় জয় বাংলা, তো তাহলে তো আইডেন্টিফাইড হয়ে যায়। আমি আরেকটু বলে শেষ করলে হয়তো, ধরেন এখন আরপিওতে যদি এটা পরিষ্কার করে দেয়, ধরেন স্থানীয় সরকার নির্বাচনে প্রত্যেকটা লোককে কিন্তু প্রত্যেকটা লোক চেনে যারা রাজনীতি করে, যে কোন দলের সমর্থক সে। আর বাংলার মাটি সোনার ঘাঁটি, আপনি খেয়াল করে দেখেন শেখ হাসিনার এই যে রিপ্রেশন, গুম খুম, আয়না ঘর, কত কিছু ঘটলো। একটা বিএনপি একটা কর্মী নেতা বা জামাতের একটা নেতা কর্মী দল বদলাইছে, তারা নিষ্ক্রিয় হয়েছে দু একজন, কিন্তু কেউ দল বদলায় নেই। আওয়ামী লীগের এরা কিন্তু সমর্থকরা কোনো দল বদলাবে না। আমি বললাম না বাংলার মাটি সোনার ঘাঁটি। এখন যদি আপনি আওয়ামী লীগের একজন দাঁড়ালো, আগে যেটা ছিল প্রতীক ছাড়া নির্বাচন ছিল, তখন কিন্তু একটা ধরে নেওয়া হয়েছে প্রতীক ছাড়া যেহেতু নির্বাচন হয়, কিন্তু মনে মনে তো জানেই সে কোন প্রার্থীর তালিকায় কোন, এই জন্য স্থানীয়ভাবে সবাই জানে যে আওয়ামী লীগ এই জন্য প্রতীকে নির্বাচন, পার্টির নমিনেশন অ্যালাউ করলো। সেটাতে আপনার স্থানীয় সরকার বিশেষজ্ঞরা এরা বিরোধিতা করলো যে এখন তো নিরপেক্ষ লোক আসতে পারে না। নিরপেক্ষ লোক আসার মতো যদি রাজনৈতিক শৃঙ্খলা ফিরে না আসে, রাজনীতিতে ভিতরে যদি গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে তো হবে না। সবাইকে চেনে। এখন ধরেন একজন আওয়ামী লীগের সমর্থক সে প্রার্থী হলো, কি করবেন? তাই বলতে হবে তো, এটা বলতে হবে তো। আপনি তো বলছেন যে সে জয় বাংলা স্লোগান দিবে। হ্যাঁ, দিয়ে ফেলবে, ওরা মনের অজান্তেই স্লোগান দিয়ে ফেলে, তো তখন তো আইডেন্টিফাইড হয়ে যাবে। সুতরাং এই জন্যে আরপিওতে ক্লিয়ারলি লিখে দিতে হবে, যে পরিষ্কার ডিটেল লিখে দিতে হবে এই জায়গাটায় কে প্রার্থী হতে পারবে, কে প্রার্থী হতে পারবে না। ফৌজদারি অপরাধ যার বিরুদ্ধে আছে সে পর্যন্ত বাতিল কিনা, তারপরে জয় বাংলা স্লোগান, এগুলো আসবো আপনার কাছে। আবার আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, তারা একটু অপেক্ষা করুন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন এখন পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তারা একটু অপেক্ষা করুন। আদালতে যাবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানানো হয়েছে তদন্ত চলছে, সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিচারে যদি দেখা যায় তাদের নিষিদ্ধ করা হচ্ছে না, আবারও বলছি এটা আদালতের এখতিয়ার, তিনি সব পক্ষকে শুনে সিদ্ধান্ত নেবেন, তাহলে তারা কর্মকাণ্ড করতে পারবেন। প্রথমত আওয়ামী লীগ আছে কি নেই এটা নিয়ে আলোচনা, তো আওয়ামী লীগ কীভাবে এখানে অ্যাক্টিভ হবে এটা নিয়ে আলোচনা। তো আমরা আগস্টের পরে যেটা শুনেছিলাম যে আওয়ামী লীগ নেই, এখন কিন্তু গত 1.5 বছর 2 বছরের যত আলোচনা মূলত আওয়ামী লীগকে নিয়ে।
মাঝে মধ্যে দুই একজন এসে আওয়ামী লীগের পক্ষে খুব বোল্ডলি কথা বলে এবং তাদের বিরুদ্ধে আবার বাইরে কথা বলে। সেন্টার পর্যন্ত এখন পর্যন্ত আওয়ামী লীগের ভালো, আওয়ামী লীগের খারাপ, আওয়ামী লীগ আসতে পারবে কি আসতে পারবে না। আমাদের যে বড় প্রশ্ন থাকে, আমাদের যে বড় ব্যর্থতা সেটা হলো যে রাজনৈতিক দলটিকে আপনি গণঅভ্যুত্থানের ভেতর থেকে বিতাড়িত করলেন, যাদের একটা বড় অংশ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো, সেই রাজনীতির বিপরীতে আপনি কোনো রাজনীতি নির্মাণ করতে পারেন নাই। আমাদের গত 2 বছর 2.5 বছরের রাজনীতির ফোকাসটা ছিল নয়া বন্দোবস্ত, আমাদের তরুণরা যেটা বলেন। আমাদের এখানে নয়া বন্দোবস্ত হয়েছে। সর্বশেষ জাতীয় যে নির্বাচন, সেই নির্বাচনে তো সরকার গঠন করেছে বিএনপি, প্রধান বিরোধী দল জামাত। এটা তো আর নয়া ফোর্স না, নয়া শক্তি না, এটা তো পুরনো শক্তি। তাহলে সেই নয়া বন্দোবস্তটা এখানে কি বলছেন যে সরকারি দল এবং বিরোধী দল জামাত এবং বিএনপি। বিএনপির সরকার গঠন করেছে, জামাত বিরোধী দল, দুটো দলই তো পুরনো। তাহলে আমার সেই নয়ার বন্দোবস্তটা কোথায়? আমি যে গত 2 বছর ধরে শুনলাম, তার অর্থ হলো যে আপনি নতুন রাজনীতি এখানে নির্মাণ করতে পারেননি। আপনার রাজনীতিটা এখন পর্যন্ত আটকে আছে ওই পুরনো রাজনীতির মধ্যে। সেই পুরনো রাজনীতির ভেতর থেকে কখনো কখনো নানা সংকট উপেক্ষা করে মুসলিম লীগ মাথা তুলে দাঁড়াবে কিনা আমি জানি না। এটি নির্ভর করছে আপনার উপরে। আমি মুসলিম লীগ শব্দটা ইচ্ছা করে ব্যবহার করলাম। তাদের মাঠে তাদের কোনো উপস্থিতি নেই, কিন্তু সম্ভাবনা আমি নাকচ করে দিই না। এখানে কেউ দাঁড়াতে পারবে না আজকের পর্যন্ত, যেটা এটাই চূড়ান্ত তা না। আওয়ামী লীগের কাছে আপনি রাতের বেলা ভোট চাইতে যান, তার মানে হলো আওয়ামী লীগ আছে। আপনি ভোটের আগে তাকে নিয়ে মিষ্টি মিষ্টি কথা বলেন, তার মানে আওয়ামী লীগ আছে। সে মিছিল মিটিংয়ে নাই। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ বহু চেষ্টা করেছে বিএনপির প্রার্থীদেরকে বাইরে রেখে এবং বিএনপিকে আঘাত করা, অথবা আমার কাছে এখনো পরিষ্কার একটা পুরনো একটা কার্টুন কিছুদিন আগে আমি সংবাদে দেখছিলাম। আওয়ামী লীগ সেই 96 সালে ক্ষমতা আসার পর স্থানীয় সরকার নির্বাচনে ওই ধান ছিটাচ্ছে যাতে বিএনপির প্রার্থীরা আসে, কিন্তু আসছে না কেউ। অর্থাৎ এখানে রাজনীতিতে ডেডিকেটেড লোক একেবারে নাই তা না। ওই আজিজ ভাই যথার্থ বলেছে, আওয়ামী লীগের যে কর্মী তারা আছে, গত 10-12 বছরে যারা আওয়ামী লীগ হয়েছিল নানা কারণে, তাদের একটা অংশ চলে গেছে, কিন্তু আওয়ামী লীগ যারা ছিল তারা আছে বলেই তো আপনি তার কাছে ভোট চাইতে যান। তবে এখন যে আছে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ নিয়ে এসে আছে। তার কাঁধের উপরে কয়েকশো মানুষের লাশ আছে, তার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ আছে, ভোট ডাকাতের অভিযোগ আছে, অনেক অভিযোগ আছে, তারপরেও সে আছে, এটা অস্বীকার করা যাবে না। স্থানীয় সরকার নির্বাচন আর সহিংস হতে পারে। কেন সহিংস হবে? কারণ হলো এই নির্বাচনটা আমাদের এখানে খুবই লাভজনক। আপনি 5 কোটি টাকা 10 কোটি টাকা খরচ করে একটা ব্যবসা প্রতিষ্ঠান করলেন, 1 বছরের মধ্যে সেখান থেকে যে আপনি ফিডব্যাকটা পাবেন, 10 কোটি টাকা খরচ করে আপনি যদি একটা পৌরসভার মেয়র হন, 1 বছরে তার থেকে অনেক বেশি কিছু পাবেন। সেই কারণে যাদের হাতে রাজনৈতিক ক্ষমতা আছে তার প্রথম স্বপ্ন হয় নির্বাচন করা। এই যে বিএনপির সাম্প্রতিক সময় অনেকের টাকা পয়সা হয়েছে আমরা শুনছি, এনসিপির অনেকের টাকা পয়সা হয়েছে আমরা শুনছি, তাদের একটা স্বপ্ন আছে যে আমরা জনপ্রতিনিধি হব, জনসেবাও করব, অন্য কাজটাও হয়তো করবে। এই যে এনসিপির যে পদযাত্রা হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন, আমি তাদের যে প্রোগ্রাম ডিজাইন দেখলাম, যে সমস্ত জায়গায় তারা প্রার্থী ঘোষণা করে স্থানীয় সরকারের, সেই জায়গাগুলোতে তারা টাচ করছে। কতটুকু সফল হবে আমি জানি না, কিন্তু ফোকাসটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। সুতরাং এই নির্বাচনে আপনি প্রত্যেকটা দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত আছে। জাতীয় নির্বাচনে প্রায় 42টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকার কারণে তারা পরাজিত হয়েছে, এবং অনেকে বলে যে পেছনে যারা ক্ষমতায় যেতে চেয়েছিল জামাতের একটা ভূমিকা ছিল এই যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে। আমি এবারও ধারণা করি যে সমস্ত আসনে জামাত টার্গেট করবে সেখানে তারা চাইবে বিএনপির ভোটটা একাধিক ভাগে বিভক্ত করা। সুতরাং এই যে নির্বাচনটা আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও কি আপনি জাতীয় নির্বাচনের প্রভাব বা যে অবস্থা দেখি সেটি আপনার থাকবে বলে মনে হয়? আপনার ধরেন ঢাকায় আর নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনে জামাত প্রার্থী ঘোষণা করেছে। ওখানে জামাতের যে কর্মী সমর্থকরা আছে, স্থানীয় সরকার বলে তারা কি জামাতকে ভোট দেবে না? মোটেই না, অবশ্যই দিবে। সেখানে জামাতের যে প্রার্থী, তাদের জামাতের তো সবাই ভোট দিবে। আপনার শুধুমাত্র ব্যানারটা থাকছে না, আপনার মার্কায় থাকছে না, কিন্তু মানুষ তো থাকছে। সুতরাং এটা তো নন পলিটিক্যাল প্রোগ্রাম না, নির্বাচন না। এর যে জার্সিটা আপনার রাজনৈতিক রং নেই, নাম নেই, কিন্তু এই নির্বাচনটা তো একটা রাজনীতির অংশ, প্রান্তিক রাজনীতির অংশ। আওয়ামী লীগ এর ভেতর থেকে সংগঠিত হওয়ার চেষ্টা করবে কিনা আমি জানি না। তবে আমার যেটা ধারণা যে আওয়ামী লীগ বিচ্ছিন্নভাবে
মানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিচ্ছিন্নভাবে দুটো পৌরসভায় 3টা সিটি কর্পোরেশনে অংশগ্রহণ করার ভেতরে এই ধরনের পলিটিক্যাল কৌশল সম্ভবত তারা নিবে না। তারা সামগ্রিকভাবে তাদের ভবিষ্যৎ রাজনীতির কিভাবে তারা করবে, সরকার, আইন, তাদের বিরুদ্ধে অভিযোগ, সামগ্রিক বিষয়গুলোকে বিবেচনা করে স্থানীয় সরকার নির্বাচনটা তার সাথে সংযুক্ত করে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনার নারায়ণগঞ্জে একজনকে দাঁড় করিয়ে দিল, আর কোথাও দাঁড় করলো না, তারা বাংলাদেশের রাজনৈতিক অ্যাক্টিভিটি চালাতে পারছে না, কিন্তু কোনো একটা জায়গায় একজন পৌরসভার প্রার্থীকে দাঁড় করিয়ে দিলেন। আমার কাছে এটা মনে হয় না। আমার ধারণা যে তারা তাদের রাজনৈতিক যে ভবিষ্যতের কথা বিবেচনা করে যে সিদ্ধান্তই নিক না কেন সেটি একটু কোঅর্ডিনেটেড হবে, বিচ্ছিন্নভাবে করবে না তারা। জি, আজিজ ভাই, আপনার কাছে কি মনে হয়? শরীফ ভাইয়ের কাছে একরকম মনে হচ্ছে? দেখেন, এটা শরীফ ভাই কথা তো উড়ায় দেওয়া যায় না, এর বাইরেও কথা আছে। যেমন ধরেন, ভারতে পুশিন চলছে না, এখন বন্ধ হয়ে গেছে, প্রায় বন্ধ হয়েছে, কিন্তু চলছে। তাফালিং চলছে, মসজিদ টসজিদ ভাঙা হচ্ছে, এগুলো হচ্ছে। রংপুর বিভাগ দখল করে নেওয়া, আমাদের চিকেন নেক ভেঙে দেওয়া, এই কথাগুলি চলছে। কিন্তু তো আমার বক্তব্য হচ্ছে, এগুলো কি কথার কথা নাকি? বুঝি না আসলে। এগুলা আরও কিছু আলোচনায় কিন্তু আসতেছে, এটা আরও আসবে। ধরেন, আমরা এক বয়সী না, আপনি আমার সাথে তরুণ আছেন না, আমার আগেও মারা যেতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, প্রায় 4-5টা সাক্ষাৎকার দিচ্ছে শেখ হাসিনা, একটা তো তার ছবি দেখা যায়নি, অডিও ভিডিও দেখা যায়নি, একটাতেও না। তার ছেলে আছে, তার আত্মীয় স্বজন আছে, তার নেতারা আছে, কয়েক হাজার খানেক নেতা ভারতে আশ্রয় নেওয়া, অতিথি হয়ে আছে ভারতের। কই কারোর সাথে তো ছবি দেখলাম না। এখন কিন্তু আলোচনা এসে উনি কি আসলে বেঁচে আছেন, এই প্রশ্ন কিন্তু উত্থাপন হচ্ছে। ওনাকে ফেস দেখাইতে হবে, ইলেকশন করতে হলে ফেস দেখাইতে হবে। 2 হচ্ছে, যেমন সামগ্রিকভাবে ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, আমাদের বাংলাদেশের যে রাজনীতি, তখন কিন্তু দেখা যাবে যে আওয়ামী লীগের সমর্থকরা প্রার্থী নাও হতে পারে, এটা ঠিক। তারা কালেকটিভলি চিন্তা করতে পারে, কারণ তারা তো ভারতের অতিথি হয়ে আছে। ভারত তাদেরকে গিলায় দেওয়ার চেষ্টা করবে বাংলাদেশে। কিভাবে গিলাবে, এখন সরকারের উপরে সওয়ার হবে না কি করবে, তো এও করতে পারে, নিষিদ্ধ উঠায়ও দিতে পারে। কিভাবে গিলাবে? আপনি বলছেন যে গিলাই দিতে পারে, কিসেরই আবার? হ্যাঁ, গিলায় দেয় তো, ভারত তো বরাবরই গিলানোর চেষ্টা করে। আবার ধরেন 28টা প্রদেশ আছে ভারতের, আর 8টা আছে কেন্দ্রশাসিত অঞ্চল। শেখ হাসিনার শেষ সময়ে কিন্তু প্রায় কেন্দ্রীয় লেন্দুব্দজির মতো বানায় ফেলছিল প্রায়, কিন্তু উনি শেষে বাঁকে বসছে, উনি বিদায় হয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য বরাবরই এই সরকারের ভারতের কোনো দক্ষিণ এশিয়ার কোনো দেশের সাথে সম্পর্ক নেই। এই জায়গায় তাদের ফরেন পলিসির ভুল, যে মালদ্বীপের মতো দেশ থেকে তারা হাত গোটে আসছে, আর বাংলাদেশে 18 কোটি 20 কোটির জনগণ, এর তাদের মার্কেট আছে এখানে। তখন অন্তর্বর্তীকালীন সরকার, হিন্দু লিখছে, দি হিন্দু, যে অন্তর্বর্তী সরকারের সময় অনেক কথা বলছে না চিকেন নেক নিয়ে, যতগুলো নিষিদ্ধ করেছিল তাতে কোনোটাই চালু হয় নাই। তারেক রহমান যখন চীনে ভ্রমণ করতে গেছে, তখন ওই বারনাই বাতাস নাই আম পড়ে, ওরকম হয়ে গেছে, এমনি ভিসা দিয়ে দিছে। আর হ্যাংলা বাংলাদেশি 1,500 লোক একবারে লাইন দিচ্ছে, 150 লোক একদিনে লাইন দিয়ে সব ভিসা দিয়ে দিচ্ছে। মনে হয় ভারতে না গেলে তাদের পেটের হজম হয় না। এদের দেশপ্রেমিকতা আছে। তোর তো মালয়েশিয়া চিকিৎসার জায়গা হয়ে গেছে, তোর তো ব্যাংককে চিকিৎসার জায়গা আছে, তোর তো চীন কতকগুলো ডেডিকেটেড হসপিটাল করছে, কোনো যেতে পারছ নাই, ভারতে দৌড়ে লিখা। তারা হয়তো আগের থেকে হয়তো সেখানে চিকিৎসা নিচ্ছিলেন, হয়তো সেরকম কোনো বিষয় থাকতে পারে। কিন্তু আপনি করেন হুমড়ি খাওয়া পড়ছে 150 লোক একদিনে, এগুলো কিন্তু বিবেচনার বিষয়। এই জন্য বলছি যে ভারত কিন্তু সরকারের সাথে সম্পর্ক রাখতে চায়। এখন তারেক রহমানের সরকারের সাথে খুব ব্যাটে বলে খুব মিলছে না, হ্যাঁ, এই টানাপোড়েন এখনও আছে। সুতরাং এই জন্য আমি বলছি যে তারা যদি আমি বললাম তো, শেখ হাসিনা সহ যতগুলো লোক এই দেশ থেকে পালায় গেছে, টাকা পয়সা নিয়ে পালাইছে, সবাই তো তাদের অতিথি। বাংলাভাষী সব অনুপ্রবেশকারী পুষিন করতেছে। কই আওয়ামী লীগের তো একটা লোক পুষিন হয় না, একটা তো হয় না। শুভেন্দু অধিকারী নিজে হিন্দু বলে, ওর বাপ মা, ওর জন্ম পশ্চিমবঙ্গে বটে। তো এই জন্যে বলছি যে ভারত তো চেষ্টা করবে যে আওয়ামী লীগকে এখানে মাঠে করার জন্য, শেখ হাসিনা খাওয়ানোর জন্য, কিন্তু এই প্রেশারটা থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে যে যদি এখন সুপ্রিম কোর্টের মতো ইলেকশন করেন তাহলে তো হয়ে যাবে। সুপ্রিম কোর্টের ইলেকশনে দেখেন নাই, সুপ্রিম কোর্টে নমিনেশন হলো, আগে সদস্য হলো পয়সা দিয়ে, ভোটার লিস্টে নাম উঠলো, প্রার্থী হলো, আওয়ামী লীগ সন্দেহ করে সবগুলো বাতিল, প্রার্থীতে বাতিল। এটা করলে তো সারা বিশ্বে হাসবে। হ্যাঁ, সুতরাং আপনাকে
ওই বললাম আরপিও সংশোধন করে ওখানে ইলেকশন যদি করতে চান তাহলে করতে পারে। আরও আছে দুর্যোগ, হাজার খানেকের বেশি ওই মানুষকে নেতাকর্মীকে এক্সপেল করছে, কিন্তু হয় নাই। এবারে তো বিএনপির তো একাধিক প্রার্থী প্রত্যেকটা এলাকায় হবে না, এটা কি করবেন, প্রতীক তো নাই, জি, কারা যাবে, অনেক সমস্যা আছে। শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, শরীফ ভাইকে দিয়ে শেষ করব। শেষ কথা বলছিলেন যে অনেক সমস্যা আছে, কি কি সমস্যা আপনার কাছে মনে হয়, বা সমাধানটা কি আসলে? এখানের কৌশলটা কিন্তু মুখ্য। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে, বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, ডক্টর ইউনূসকে কিন্তু ভারতের লোকসভায় একাধিকবার ডেকে আনা হয়েছে বক্তৃতা করার জন্য। তিনি বক্তব্য দিয়েছেন। সম্পর্কটা কার কোথায় কখন পরিবর্তন হয়ে যায় আমরা জানি না। বাংলাদেশের স্থানীয় সরকার, আমরা একটা অর্থবহ নির্বাচন চাই, ভাগাভাগির নির্বাচন চাই না, সহিংসতার নির্বাচন চাই না। কিছুদিন আগে